দেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে সরকার। উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন ও কার্ড ভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ঢেলে সাজাতে আজ 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। বিকেল 3টায় সংসদে উঠছে 2026-27 অর্থ বছরের নতুন বাজেট। দেশের 55তম এ বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। বৃহৎ এ খরচ সামলাতে রাজস্ব আয়ের লক্ষ্য টার্গেট ঠিক করা হচ্ছে 6,95,000 কোটি টাকা। 2,51,000 কোটি টাকার ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই নেওয়া হবে 1.25 লাখ কোটি টাকার ঋণ। নতুন বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। প্রযুক্তি বান্ধব ফ্রিল্যান্সার ও উদ্যোক্তার জন্য থাকছে মেগা ধামাকা। জ্বালানি ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু পণ্যে শুল্ক কর কমানোর প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী। তবে ধনীদের ওপর বাড়বে অতিরিক্ত করের বোঝা। এদিকে দীর্ঘ প্রায় 2 দশক পর ক্ষমতায় এসে বিএনপি সরকারের প্রথম বাজেট নিয়ে প্রত্যাশায় বুক বেঁধেছে সাধারণ মানুষ। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে বাজেট গণমানুষের আশার প্রতিফলন ঘটবে এমনটাই মনে করেন তারা। ঘোষণার আগ মুহূর্তে বাজেট নিয়ে জনপ্রত্যাশার কথা জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। আধুনিক পৃথিবীতে বাজেট এক অনিবার্য অনুষঙ্গ। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র সব ক্ষেত্রেই পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি হল বাজেট। তাই জাতীয় বাজেটকে ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের আগ্রহ ও প্রত্যাশারও কমতি থাকে না। সেই ধারাবাহিকতায় ঘোষণা হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। দীর্ঘ প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট হওয়ায় এটি নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও নানা প্রত্যাশা। আর তাই সাধারণ মানুষের অনেকেই মনে করেন অতীতে ঘোষিত বেশিরভাগ বাজেটই ছিল উচ্চভিলাষী। বাজেট যেন যারা একটু নিম্ন শ্রেণী আছে, যারা খেটে খাওয়া মানুষ আছে, তাদের জন্য যেন একটু সহনশীল হয়। আর যেটি নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর উপরে যেন বাজেটের কর হার যে বেশি একটা বৃদ্ধি না পায়, এবং যারা আপনার খেটে খাওয়া মানুষ তাদের উপরে যে ইনকামের উপর যে একটা ট্যাক্স, সেই ট্যাক্সটা যেন বর্ধিত না হয়। তবে এবারের বাজেটকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা খেটে খাওয়া মানুষের। তাদের দাবি মূল্যস্ফীতির চাপে জর্জরিত জনগণের কথা বিবেচনায় রেখে জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করতে হবে। অনেকেই মনে করেন স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব কমানোর বিষয়ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। চিকিৎসা খাতে যেন বেশি বরাদ্দ থাকে, সরকার বেকারদের প্রতি একটু নজর দেয় এবং অধিক কর্মসংস্থানের জন্য সৃষ্টি করে। অন্যদিকে বাজেট ঘোষণার আগেই সিগারেট সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ার অভিযোগ তুলেছেন খুচরা ব্যবসায়ীরা। আজকে সব মালের দাম বাড়াই দিচ্ছে। বেনসন, গোল্ড লিফ, স্টার, ক্যামেল সব সিগারেটের প্রতি প্যাকেটে 20 টাকা করে বাড়াইছে। তবে এবারকার বাজেটে ব্যক্তিগত গাড়ি বেচা কেনার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন গাড়ি বিক্রেতারা। যদি বাজেটে কোনো কিছুর ঊর্ধ্বগতি হয়ে যায়, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, এতে যেমন ব্যবসায়ীরাও সাফার হয়, ক্রেতা যারা আছে তারাও তো সাফারার। হাইব্রিড গাড়িতে বাজেট শুল্কটা বাড়ায়নি, এটা অ্যাজ ইট ইজই আছে। আর নন হাইব্রিড গাড়িতে কিছু হয়তো একটু বাড়বে আর কি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, আজ সংসদে পেশ হতে যাচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, তো এ নিয়ে বিস্তারিত জানাবেন। ইন্না, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ ভবন থেকে বর্তমান সরকারের যে প্রথম যে বাজেট, অর্থাৎ দ্বিতীয় অধিবেশন, এটি বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশনে জাতীয় সংসদ ভবন থেকে আমাকে সকাল 10টা সংবাদে যুক্ত করার জন্য। ইন্না, আপনি জানেন যে আজকে এই সরকারের যে মেয়াদ, এই মেয়াদের প্রথম বাজেট আজকে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকের এই বাজেটটিকে কেন্দ্র করে কিন্তু নানা মহলের মধ্যে নানা কৌতূহল শুরু হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আজকে যে বাজেটটি অর্থমন্ত্রী সংসদে উপস্থাপন করবেন সেটি কিন্তু এই যাবৎকালের সর্ববৃহৎ বাজেট বলা চলে, যেটির আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যেটি বিকেলে সংসদ অধিবেশন বসবে এবং সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী সেটিকে উপস্থাপন করবেন। এই বাজেটের সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে অর্থমন্ত্রী যেটি বলেছেন যে বাজেটে নির্বাচনী যে ইশতেহার দেওয়া হয়েছিল এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে জোর দিচ্ছে বিএনপি, যেটি দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এবং এই যে এই বাজেটের সুফল এবার তৃণমূল পর্যায়ে পৌঁছানো হচ্ছে বিএনপির মূল লক্ষ্য। এর অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়ে দাঁড়াতে পারে 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে ফ্যামিলি কার্ড সহ অন্তত 8 ধরনের নতুন কর্মসূচি রয়েছে, যেগুলো নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবেন, এমনটি জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই যে 9,38,000 কোটি টাকার যে বাজেট উপস্থাপন করতে যাবেন, এটি হচ্ছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জীবনের প্রথম বাজেট। কারণ এবার বিএনপি ক্ষমতা আসার পর প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বিএনপি সরকারের যে গত ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেটি তাদের ক্ষমতা আসার পর তাদের এই প্রথম বাজেট। চলতি বছরের মূল বাজেটে 7,90,000 কোটি টাকা, তবে নতুন বাজেট থেকে এবারের বাজেট 1,48,000 কোটি টাকা বেশি ধরা হয়েছে, যা টাকার অঙ্কে প্রায় 19% বেশি। অর্থমন্ত্রী কিন্তু একাধিকবার বড় বাজেটের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন। তিনি যেটি বলেছেন, বাজেট বড় হলে আয়ও বাড়বে, বাজেট বড় হলে ব্যয়ও বাড়বে, যা প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া এবারের যে বাজেটে যে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%, আর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। বর্তমানে এর হার 9%-এর বেশি। এছাড়া আগামী অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে 6,95,000 কোটি টাকা। এছাড়া 6,150 কোটি টাকা অনুদান পাওয়া যাবে বলে ধরে নিয়ে এবারে মোট আয়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই যে বৃহৎ আকারের এই বাজেটের আগে কিন্তু একটি মন্ত্রিপরিষদের বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। এই সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সংসদের যে বাজেট, সেই বাজেট নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা করা হবে এবং অর্থমন্ত্রী সেটি সংসদে উপস্থাপন করবেন। এরপর উপস্থাপন করার পর এই বাজেট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। সেখানে দেখা গেছে বাজেটের বিভিন্ন ক্ষেত্রে কিছু সংযোজন বিয়োজন করা হতে পারে, সেটি সরকারি এবং বিরোধী দলের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে পক্ষে বিপক্ষে। এবং এরপর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বিসিসিআই নেতৃবৃন্দ এবং অর্থনীতিবিদরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তবে আমরা অপেক্ষায় আছি যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বাজেট পেশ করবেন, তারপর আমরা আবার চেষ্টা করব যে বাজেটের আকার কীরকম হতে পারে বা বাজেটটা কতটুকু বিস্তৃত এবং সবচেয়ে এ যাবৎকালের সর্ববৃহৎ বাজেট কেমন হবে সেটি আবার আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্না, জাতীয় সংসদ ভবন থেকে বাজেট বিষয়ে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট পেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সড়ক জুড়েই ছোট বড় গর্ত, বেশিরভাগ অংশেরই উঠে গেছে পিচ ঢালাই। পাকা সড়ক ভেঙে রূপ নিয়েছে কাঁচা রাস্তায়। সামান্য বৃষ্টি হলে এই সড়কগুলোতে জমছে পানি। অনেক জায়গায় ড্রেনের পানিও উপচে পড়ছে সড়কে। এমন বেহাল অবস্থা টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার বিভিন্ন সড়কে। দীর্ঘ 28 বছরের উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি পৌরসভাটিতে। দুর্ভোগ আর ভোগান্তি নিয়েই চলছে সাধারণ মানুষের জীবন। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রায়হান মিয়ার রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। 1998 সালে 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা। দীর্ঘ 28 বছরেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি পৌরসভাটিতে। এলাকার সমিল রোড, বাজার রোড, রতনপুর, ঘাটাইল উত্তরপাড়া, চান্দশী, খরাবর, ঝরকা চৌরাস্তা সহ বেশিরভাগ সড়কেই বেহাল দশা। ইট উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোতে জমছে পানি। অনেক জায়গায় ড্রেনের পানি থেকে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী সহ শিক্ষার্থীরা। বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। আর চিকিৎসা নিতে আসা হাসপাতালে যেতে অসুস্থ রোগীদের দুর্ভোগের যেন শেষ নেই। দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর। মানুষ চলতে পারতেছে না, ড্রেনের পচা পানি এবং গন্ধ। আমরা ব্যবসা বাণিজ্য যারা করি আমরা থাকতে পারতেছি না। রাখলে পরে পায়ের মধ্যে ঘা বস্ত হইতেছে। এটা বাসা বাড়ি পচা আবর্জনা পানি। নিজেরও কষ্ট, সবার জন্যই কষ্ট। এই জায়গা পচা পানি, এখান থেকে যাওয়া যায় না, ঘাও হয়। রিক্সা ভ্যান এখান থেকে চলতে পারে না, বাচ্চা কাচ্চা নিয়ে
স্কুলে যাইতে পারে না। বড় উল্টা জায়গা, যাত্রী পরে জায়গা, মালামাল পরে জায়গা, গাড়ি হুদ্দা এক সময় পরে উল্টা গেছে 2 দিন আগে। যে অবস্থা এনুকা মনে হয় 10টা বন্যার পরে এরকম বন্যা আমি দেখি নাই, আসতাম এরকম পানি হয়। এদিকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পৌর কর্তৃপক্ষ। এই বিষয়টা স্যার একটু বলবেন। আমরা সমাধান করে থাকি। আমি কাজ করতেছি, আমার কাজ করার আমার কাজ। আমার কাজ। পছন্দ করি না। তখন কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের কাজ করাটা কাজ করি। জনভোগান্তি লাঘবে দ্রুত সড়কগুলোর সংস্কারের দাবি স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিণবের শাহজাহান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অঙ্গসংগতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, রেজিস্ট্রেশন জটিলতা, অতিরিক্ত অর্থ আদায় এবং নানা অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ তদন্তের আশ্বাস দিয়েছে। নুরুল আরফাতের তথ্যচিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিণবের শাহজাহান উচ্চ বিদ্যালয়। প্রায় 42 বছর পুরনো এ বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়ন করছে প্রায় 9 শতাধিক শিক্ষার্থী। তবে সম্প্রতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালামের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অসঙ্গতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দেওয়ার পরও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে চলতি বছরে ফেব্রুয়ারিতে 6ষ্ঠ শ্রেণীর 4 শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হয়নি। এছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের নম্বর কমিয়ে অকৃতকার্য দেখানো হয় বলে অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। আমার রেজিস্ট্রেশন এখনো হয় নাই, আমার সাথে বন্ধু বান্ধব যারা আছে এরা রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশনের টাকার পরিমাণ হলো 148 টাকা, কিন্তু স্যার আমাদের কাছ থেকে 210 টাকা নিয়ে। 22 তারিখে আমার বাচ্চার সাথে আরো বাচ্চারা রেজিস্ট্রেশন হয়েছে, সেই ইচ্ছাকৃতভাবে করে আসে আমার বাচ্চারা রেজিস্ট্রেশন করে নাই। ভর্তি ফি ও অন্যান্য খাতে অর্থ নেওয়া হলেও অনেক ক্ষেত্রে রসিদ না দেয়া এবং সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। স্কুল কিভাবে চলবে বা না চলবে, কোন দায়িত্ব কি করতে হবে, এগুলো উনি করে না। আমার রেজিস্ট্রেশনটা হয় না, স্যারের কাছে অভিযোগ করছি, আমার কাছে অ্যাপ্লিকেশন আছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালামের সঙ্গে বিদ্যালয় ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে সরজমিন দেখবেন এবং যদি এই বিষয়ে সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমরা সবগুলো ব্যবস্থা নেব। রিসিট ছাড়া বেতন আদায় করতেছেন, এগুলা সম্পূর্ণ একটা আত্মসাতের সামিল। তাকে আইনানুগ ব্যবস্থা করে সাময়িক বরখাস্ত করার জন্য আমরা চেষ্টা করব। সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তামান্না সাদিকা, মাই টিভি। কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম বলেছেন, সীমান্ত এলাকায় সাম্প্রতিক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনায় প্রাণহানির শিকার ব্যক্তিরা কারো বাবা, ভাই কিংবা পরিবারের প্রিয়জন। তাই সীমান্তে মাইন পুঁতে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে স্থানীয়দের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিমন রুদ্র, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মঈন উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সত্যিকার অর্থে কি ভুলে যেতে পারি না যে আমরা কে কোন ধর্মের, কে কোন জাতের। যদি আমরা একটা বাক্যে সবাই প্রতিষ্ঠিত থাকি যে আমরা বাংলাদেশী, তাহলে কিন্তু আমাদের অনেক ভেদাভেদ দূর হয়ে যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত হিমেলকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপর হামলা করে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্বজনরা। বুধবার রাতে বার্মার স্টেট এলাকায় সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মণ্ডলের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযুক্তকে আটক করতে গেলে স্বজনরা জড়ো হয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে আটক থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে
চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের ঘিওর উপজেলা মিলনায়তনে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ জহিরুদ্দিন, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই। টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং যুব সম্প্রদায়ের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় রেইজ জব ফেয়ার 2026 অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি ও PKSF এর যৌথ উদ্যোগে 6 শতাধিক তরুণ তরুণীর অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জব ফেয়ারে শহীদুল ইসলাম ফারুক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চাকরি মেলা থেকে অন্তত 200 জন দক্ষ তরুণ তরুণী যুব গ্র্যাজুয়েট দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা। দিনাজপুরের পার্বতীপুরে নিরাপদ পদ্ধতিতে উৎপাদিত ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের ওপর শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে গতকাল হাবড়া ইউনিয়নের প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, গ্রাম বিকাশ কেন্দ্রের কৃষি কর্মকর্তা আওয়াল সরকার, পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক সালেহা আহমেদ লাকি ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত অর্ধ শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হালিশহর থানা এলাকার উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ডের তালতলা রেললাইন সংলগ্ন গাজী হালদা এলাকায় হামলা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। গতকাল আয়োজিত মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ওপর হয়রানির চেষ্টা করছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় পরিবারের নারী সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে বলেও দাবি করেন তারা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। মানববন্ধনে রেহানা বেগম, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ লোকমান, আরাফাত হোসেন, কোহিনুর বেগম ও লাকি আক্তার সহ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন নারায়ণপুর পৌরসভার নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনের লক্ষ্যে 9টি ওয়ার্ডের সমন্বয়ে স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল নারায়ণপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত গণশুনানির সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক KM ইসমান। নারায়ণপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন।